দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ টক শো এন মোহাম্মদ প্রেজেন্টস দ্য হট সিটে। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। প্রতি পর্বেই আমাদের একজন অতিথি থাকে, কিন্তু আজকে আমরা বিশেষ শো করছি যেহেতু দীর্ঘ 17 বছর পর তারেক রহমান সাহেব দেশে ফিরেছেন। একটি বিশেষ দিন, এই জাতির জন্যও বিশেষ দিন, তার দলের জন্যও বিশেষ দিন। বাংলাদেশের রাজনীতির যে ক্রান্তিকাল, সে ক্রান্তিকাল পার হওয়ার জন্য তার ফেরাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আজকের আলোচনায় আমরা দুজন অতিথিকে আমাদের স্টুডিওতে স্বাগত জানিয়েছি। চলুন তাদের সঙ্গে প্রথমে পরিচয় করিয়ে দেই। আমার হাতের ডান দিকেই আছেন সুলতান মাহমুদ, ডেপুটি এডিটর আমার দেশ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমার বাঁ দিকে আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, চিকিৎসক ও রাজনীতি বিশ্লেষক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আলোচনায় ঢোকার আগে তারেক রহমান সাহেব আজকে যখন নামলেন বিমানবন্দরে, তারপর ধারাবাহিকভাবে অনেকগুলো ঘটনা ঘটেছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। কিন্তু শেষ পর্যন্ত তিনি তার মায়ের কাছে আগে না গিয়ে জনতার যে তাগিদ ছিল, জনতার যে ভালোবাসা ছিল, সে ভালোবাসার আবেশ নিতে গিয়েছিলেন। আমরা যে 300 ফিট বা 36 জুলাই যে এক্সপ্রেসওয়ে, সেখানে তিনি বক্তব্য দিয়েছেন। তার ছোট্ট একটু অংশ শুনে তারপর আমরা আলোচনা শুরু করব। এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। দর্শক, যেমনটি শুনছিলাম, তারেক রহমান যে কথাটি বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। আমরা স্টুডিওতে ফিরতে চাই, আমাদের আলোচকদের কাছেই শুনতে চাই কি আসলে তারেক রহমানের প্ল্যান। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনার কাছেই প্রথমে ফিরতে চাই। যেহেতু বিএনপির রাজনীতিকে আপনি অনেক দিন ধরে এই কাছ থেকে দেখছেন, আপনি নিজেও হয়তো বিএনপির পক্ষে কথা বলতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন, আইনের মুখোমুখি হতে হয়েছে। আপনার কাছ থেকেই শুনতে চাই, কি বলতে চেয়েছেন তারেক রহমান, আই হ্যাভ এ প্ল্যান। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সঙ্গে আলোচনায় সুলতান ভাই আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। তারেক রহমানের ইনক্লুসিভ প্ল্যান কিছু হয়তো থাকতে পারে এরকম, যেটা তিনি এখনো বলেননি, কিন্তু ইতিমধ্যে তার যেসব প্ল্যান প্রকাশিত হয়েছে সেগুলো যদি আপনি একসঙ্গে করেন, তাহলে তো বিএনপির রাষ্ট্র মেরামতের যে 31 দফা, সেটা তাদের খুব বড় একটা প্ল্যান, সুচিন্তিত, বহুদিন ধরে চিন্তাভাবনা করে তার দল, তিনি নিজে থেকে, তার দলের মতামত, তার দলের বাইরের সমমনা অন্য বিভিন্ন রাজনৈতিক শক্তির মতামত, সুশীল সমাজের মতামত, এমনকি অরাজনৈতিক ব্যক্তিত্ব যারা রাষ্ট্র নিয়ে ভাবেন, কাজ করেন, তাদের মতামত সবার সন্নিবেশ ঘটিয়ে তার দলের আদর্শের পরিপন্থী নয় এমন বিবেচনা মাথায় রেখে 31 দফা প্রণয়ন করা হয়েছে। এটা একটা বড় প্ল্যান। সেকেন্ড হচ্ছে গিয়ে এইটা হয়তো তিনি মেন করেছেন যে আগে তার বক্তৃতায় দু একবার যে আমরা দেখেছি যে অনেক রাজনৈতিক দল তারা রাজনৈতিক বক্তব্য দেয়, কেউ ধর্ম নিয়ে বক্তব্য দেয়, কেউ বাংলাদেশের স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধ এসব নিয়ে বক্তব্য দেয়, কেউ 24-এর গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্য দেয়, কেউ অন্য দলকে হিউমিলেট করে নিজেরা বড় হতে চায়। কিন্তু বিএনপি হচ্ছে এ পর্যন্ত একমাত্র রাজনৈতিক দল যারা সুনির্দিষ্টভাবে কর্মসংস্থানের জন্য কি করবে বারবার বলছে, এটার উপর কাজ করছে। তারা তরুণদের জন্য আর কি কি করতে চায় সেটার উপর কাজ করছে। তারা শিক্ষা, স্বাস্থ্য নিয়ে সুনির্দিষ্টভাবে তাদের প্রস্তাবনা নিয়ে কাজ করছে এবং বারবার বলছে। তারা হেলথ কার্ড, হেলথ ইন্স্যুরেন্স, এগুলো নিয়ে কী করবে এগুলো বারবার বলছে। আপনি অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত ভবিষ্যৎ বাংলাদেশ বা নতুন বাংলাদেশ যে আমরা নির্মাণ করতে চাই, গণঅভ্যুত্থানের সকল
পক্ষের সকল শক্তি বলছে কেউই বিএনপি যতখানি উপস্থাপন করেছে তার ধারে কাছে কেউ করেনি। সেই জন্য উনি এর আগে আর একটা লাইন ছিল যে মার্টিন লুথার কিং বলছিলেন, আই হ্যাভ এ ড্রিম। তারেক রহমান 17 বছর 3 মাস পরে বাংলাদেশে এসছেন এবং তিনি লন্ডনে বসে থাকলে তার মনে মগজে ছিল বাংলাদেশ। তিনি ওইখানে বসে থেকে একদিকে আধুনিক বিশ্বের যে উন্নয়নের যে যত রকমের আইডিয়া আছে সেগুলি তিনি রপ্ত করার চেষ্টা করেছেন, গ্রহণ করার চেষ্টা করেছেন, পাশাপাশি নিজের দেশের রাজনীতিকে তার দলকে সংগঠিত করবার চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন। ফ্যাসিবাদকালে শেখ হাসিনা তার রাষ্ট্রীয় সমস্ত বাহিনী ব্যবহার করে এমন কোনো পথ পদ্ধতি নেই যা প্রয়োগ করেনি বিএনপিকে ভাঙবার জন্য। ম্যাডাম খালেদা জিয়াকে বিনা বিচারে জেলে রেখেছেন, মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে, তারপরে লন্ডনে বসে তিনি এই দলটাকে ভাঙনের হাত থেকে শুধু রক্ষা করেননি, দলের কর্মী তৈরি করেছেন। এই দলকে নিয়ে উপহাস করে অনেকে বলতো যে বিএনপি তো কোনো ওই অর্থে কোনো পলিটিক্যাল পার্টি না, এটা হচ্ছে একটা পলিটিক্যাল ক্লাব, বিভিন্ন জায়গা থেকে এসে জড়ো হয়েছে। কিন্তু 24 সালের নির্বাচনের আগে বছরব্যাপী যে বিভাগীয় সমাবেশগুলি হয়েছে নিশ্চয়ই আপনাদের মনে আছে, সাংবাদিক হিসেবে আপনারা দুজনেই নিয়মিত সাংবাদিকতা করেন, সেখানে 3-4 দিন আগে থেকে সমস্ত যানবাহন বন্ধ করে দিত সরকার যাতে লোক সমাগম হতে না পারে। তারপরও 3-4 দিন আগে গিয়ে তাঁবুটা নিয়ে খিচুড়ি রান্না করে তারা এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে যেইভাবে উপস্থিতি ব্যাপকভাবে দেখিয়েছে, এইরকম সমাবেশ টাকা দিয়ে কর্মী এনে করা যায় না, এটা তাগিদ থেকে দলকে ভালোবেসে নেতৃত্বের প্রতি অবিচাল থেকে করে, সেটা তিনি দেখিয়েছেন। ফলে তার যে প্ল্যান আছে, যেগুলো প্রকাশ্য প্ল্যান যেগুলো আমরা দেখছি, আর তার ইনার সাইড যেটা, তার একটা কথা খেয়াল রাখবেন, একটা বাক্য তিনি 3 বার বলেছেন, আমরা দেশে শান্তি চাই, আমরা দেশে শান্তি চাই, আমরা দেশে শান্তি চাই। এই দেশের শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন সেটা তিনি চান, সেই জন্য নিজেকে যোগ্য করে এনেছেন। পৃথিবীর বিভিন্ন দেশের এরকম অনেক নেতাকে পাবেন যারা নির্বাসিত থাকতে বাধ্য হয়েছিলেন। আপনি নেলসন ম্যান্ডেলা নির্বাসিত না হলেও জেলে ছিলেন, আসার পরে তিনি সফলতার স্বাক্ষর কম রাখেননি বা ভেবেছেন দেশ নিয়ে। আপনি দ্য গলের কথা ধরেন, ফ্রান্সের নির্বাসনে থাকার পরে এসে প্রেসিডেন্ট হয়েছেন, অনেক কাজ করেছেন। আপনি আমাদের পার্শ্ববর্তী এই সাবকন্টিনেন্টের আপনার বেনজির ভুট্টোর কথা ধরেন, তিনি করেছেন। ইভেন ইরানের সারা বিশ্বের পরিচিত জাতীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি, তিনিও তো 3টা দেশে নির্বাসনে কাটিয়ে দেশে এসে তার দেশের সর্বোচ্চ নেতা হলেন। সুতরাং তারেক, যদি কোনো নেতার তার মেধা থাকে, তার ভেতরে রাজনীতি থাকে, তার যদি সংগঠনের চালাবার এবং সাংগঠনিক দক্ষতা থাকে এবং ইচ্ছাটা থাকে, তাহলে তাকে নির্বাসনে দেওয়া হোক, যেখানেই হোক, তিনি নিজেকে তৈরি করেন এবং তার স্বাক্ষর রাখেন। তারেক রহমানের গত কয়েক বছরের কর্মসূচি, বক্তৃতা, কথা, তার যে প্রাজ্ঞ বক্তব্য, তার যে বিচক্ষণতা, সেগুলো তো অভিভূত করেছে অনেকে। 5 বছর আগেও যে যাদেরকে শুনতাম তারেক রহমান সম্পর্কে নেগেটিভ বক্তব্য বলতেন, অগ্রহণযোগ্যতার বিষয় তুলে আনতেন, তারাও এখন নিজ উদ্যোগে নিজেরা বলেন যে এ তো অনেক ম্যাচিউরড কথা বলছে, দেশ নিয়ে ভাবছে, দল নিয়ে ভাবছে, তার মধ্যে একটা ন্যাশনাল লিডার হওয়ার যে ক্রাইটেরিয়া সেটা তিনি অর্জন করেছেন, জাতীয় নেতা হওয়ার। ফলে সেই বিবেচনায় তার যে প্ল্যান আছে, তিনি ওইখানে বসে নানান শ্রেণী পেশার, নানান মতের বিচক্ষণ, বুদ্ধিমান, দেশপ্রেমিক লোকদের মতামত নিয়েছেন এবং অনেক প্ল্যান তৈরি করেছেন। তিনি যখন বাংলাদেশে ছিলেন, বাংলাদেশে থাকা অবস্থায় তিনি জিয়াউর রহমানের পুত্র, শুধু এই পরিচয়ে বড় একটা দলে পদে কিন্তু তার দলে বসতে পারতেন না। তিনি খালেদা জিয়ার পুত্র, এই পরিচয়ে বড় একটা পদে তিনি পদ পেতে পারতেন, চাইলেই পারতেন না। কিন্তু শুরু করেছেন কোত্থেকে দেখেন, সেই বগুড়ার একটা ইউনিয়ন উপজেলা লেভেল থেকে সদস্য পদ নিয়ে তারপর রাজনীতি শুরু করেছেন। পরবর্তীতে ধাপে ধাপে উঠেছেন, নির্যাতনের মুখেও তিনি রাজনীতিতে অটল থেকেছেন, দলকে রক্ষা করেছেন। সুতরাং এইরকম মানুষ যদি বুদ্ধিমান, দক্ষ, বিচক্ষণ এবং যিনি বিচক্ষণ লোকদের পিক করতে পারতেন, যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান পারতেন, তারা চাইলে অনেক কিছু পারেন, এই বিশ্বাসটা আমার আছে। আর একটা হলো তার অ্যাডভান্টেজ কয়টা দেখেন, তিনি জিয়াউর রহমানের পুত্র,
জিয়াউর রহমানের স্বপ্ন আদর্শ ধারণ করেন, ফলে জিয়াউর রহমানকে যে মানুষরা ভালোবাসে সেই ভালোবাসা অটোমেটিক্যালি তার উপর আসছে। তিনি বেগম খালেদা জিয়ার পুত্র, তার আপসীর নেতৃত্বের জন্য তার প্রতি আস্থা এবং ভালোবাসা দোয়া যাদের আছে সেটা অটোমেটিক্যালি তারেক রহমান পাচ্ছেন। পাশাপাশি তারেক রহমান নিজের পরিচয়ে নিজেই আবার অনন্য উদাহরণ হয়েছেন, তৃণমূল থেকে রাজনীতি করে বেড়ে উঠে এবং এখন যে বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন, সাংগঠনিক দক্ষতার, যেটা এতক্ষণ বললাম। ফলে এই তিন শ্রেণীর মানুষ তিন কারণে একসঙ্গে হয়ে তার প্রতি যে সমর্থন, ভালোবাসা, প্রত্যাশা আছে, এইটা রক্ষা করা তার দায়িত্ব, ইমানি দায়িত্ব। সেজন্য তিনি বলছেন নবীজির শেখানো ন্যায় পরায়ণতা তিনি প্র্যাকটিস করতে চান। তিনি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে তিনি রাষ্ট্র পরিচালনার যে তার বাবার যে ইচ্ছা প্র্যাকটিস ছিল, তার মায়ের যেটা ছিল, তিনি সেইভাবে আজকের বক্তব্যে খুব ছোট্ট বক্তব্য, কিন্তু এই বক্তব্যের মধ্যে কি নেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। সেজন্যই বলছি আই হ্যাভ এ প্ল্যান। তারেক রহমান যেটা বলছেন আমি সেটা বলতে চাই, আইকে উই করে দিতে চাই। তিনি সমগ্র দেশের মানুষের সহযোগিতা চেয়েছেন। সো তারেক রহমানকে লিডার মেনে we the people who love this country, we the people who love the people of this country, we have a plan with Tarek Rahman. অনেক ধন্যবাদ ডাক্তার সায়ন্ত। আপনার কাছে হয়তো আমি সম্পূরক প্রশ্ন করব, যেহেতু আপনি জিয়াউর রহমানের কথা টেনেছেন, খালেদা জিয়ার কথা টেনেছেন, সেখানে আমি প্রশ্নটা করব, কিন্তু পরে একটু যেতে চাই সুলতান মাহমুদের কাছে। সুলতান মাহমুদ, আপনি সাংবাদিক হিসেবেই আপনার কাছে আসতে চাই। ডাক্তার সায়ন্ত যেমন বিএনপির সাথে অনেক দিন বুদ্ধিবৃত্তিক জায়গায় কাজ করছেন, কিন্তু আপনি আজকে যেটা দেখেছেন, উনি নেলসন ম্যান্ডেলার কথা বললো। আমরা একটা জানি যে নেলসন ম্যান্ডেলা যখন জেলে ছিল তাকে পরবর্তীতে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি তো একটা অন্ধকার রুমের মধ্যে ছিলেন যেখানে ছোট্ট একটা ঘুলঘুলি ছিল, তো পুরো আফ্রিকা তো আপনি জানেন না, বা আফ্রিকার মানুষের সাথে আপনার সংযোগ ছিল না, কিন্তু উনি বলেছিল তোমরা যে ঘুলঘুলিটি দেখো, এই ঘুলঘুলি দিয়ে আমার অন্তর বের হয়ে যেত এবং আমার এই পুরো অন্তর ঘুরে বেড়াতো আফ্রিকাতে, আমি ওইভাবে আফ্রিকাতে দেখতাম। তারেক রহমান সাহেবও কিন্তু লন্ডনে ছিলেন, কিন্তু এখন তো তথ্য প্রযুক্তির যুগ, উনি জুমে কানেক্ট করতে পেরেছেন, টেকনোলজির মাধ্যমে জনগণের সাথে সম্পৃক্ত হতে পেরেছিলেন। উনি কি লন্ডনে বসে আসলে বাংলাদেশের রাজনীতি যে জায়গায় আছে সেটা কি উনি দেখতে পেয়েছিলেন আপনার মনে হয়? ধন্যবাদ। গণমাধ্যমের কর্মী হিসেবে আমি শুধু এই জায়গা থেকে আপনি যে প্রশ্নটি করেছেন, প্রথম কথা হচ্ছে যে তারেক রহমান যদি দেখতে না পেতেন তাহলে আজকে যে তারেক রহমানকে দেখছেন সেই তারেক রহমানকে দেখতে পেতেন না। তারেক রহমান দেশে থেকে, যেটি ডক্টর সাখাওয়াত শান্ত বলেছেন যে তৃণমূল থেকে একেবারে সেখান থেকে উনি শুরু করেছেন, দেখা শুরু করেছেন ওখান থেকে, কাজ শুরু করেছেন ওখান থেকে। এবং যে দুটি অ্যাডভান্টেজের কথা উনি বললেন, তার পিতা বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি বাংলাদেশের মানুষের সেনাবাহিনী, সেনা ক্যাম্প থেকে, সেনা সদর থেকে বেরিয়ে এসে উর্দি ছেড়ে যখন মানুষের কাতারে গিয়ে দাঁড়িয়েছেন, কৃষকের মুখে হাসি ফোটাবার চেষ্টা করেছেন, মরা গাঙে জোয়ার আনবার চেষ্টা করেছেন, সেই পিতার আদর্শকে যিনি লালন করেছেন, ধারণ করেছেন, বহন করেছেন, তার ধারাবাহিকতায় সেখান থেকে উনি শিশু, কৈশোর, যৌবন পর্যন্ত মায়ের যে স্ট্রাগল, মায়ের যে ত্যাগ, মায়ের যে লক্ষ্য, মায়ের যে উদ্দেশ্য, এই দেশ, এই জাতি, এই জনগণ, এই ভূখণ্ডকে নিয়ে, সেটি প্রতিটি পদে পদে যেমন শিখেছেন তেমনি দেখেছেন। এই দেখাটা কিন্তু তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার মধ্য দিয়ে তার দেখা, তার দুই চোখ যে বন্ধ হয়ে গেছে, কেউ কেউ ভেবেছিল যে বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করে দিতে পারলেই তার রাজনীতি শেষ। আমি মনে করি তারা যারা তাকে বের করে দিয়েছিলেন, যদি ওইভাবে বের করে না দিতেন তারেক রহমানকে আজ থেকে 17 বছর আগে যে প্রক্রিয়ায় বের করে দিয়েছে, ওই প্রক্রিয়ায় যদি বের করে না দিতেন তাহলে বরং তারেক রহমান আজকে যা দেখছেন যে তারেক রহমানকে, সেই তারেক রহমান হয়তো বা উনি হতে পারতেন না। আমি প্রকান্তরে বলবো যে যারা তাকে বের করে দিয়েছিলেন তারা তারেক রহমান যেন সত্যিকার অর্থে আজকের তারেক রহমান হিসেবে আবির্ভূত হয়,
সেটির পথ সুগম করেছিলেন। পথ সুগম করেছিলেন বলেই যেটি ডক্টর শাকাত শান্ত বলেছেন যে পাশ্চাত্যের উন্নত বিশ্বের যে উন্নয়ন, তাদের যে রূপরেখা, তাদের যে রূপকল্প, সেটিকে উনি সেখানে বসে বাংলাদেশ এবং পাশ্চাত্যের উন্নত দেশ যেগুলোকে আমরা বলি সেগুলোকে একাকার করেছেন, মিলিয়েছেন, কোথায় কোথায় গ্যাপ আছে সেটি দেখেছেন। আমি বোধ করি যেটি এখনও উনি প্রকাশ করেননি, উনি ইংরেজিতে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যানটি হয়তো উনি ওখানটাতে বসে বসে, কেউ কেউ হয়তো চিন্তা করেছে তারেক রহমান লন্ডনে গিয়েছে, সেখানে আরামায়েশ জীবনযাপন করছে, কিন্তু আমরা কি দেখেছি বাংলাদেশের গত 17 বছরের প্রতিটি ক্রান্তিকালে তারেক রহমান সশরীরে উপস্থিত হতে পারে নাই, কিন্তু প্রতিটি আন্দোলন সংগ্রাম, বাধা বিপত্তি, ঝড় জঞ্জায় সে কিন্তু, আপনি যেটি বলছিলেন তথ্য প্রযুক্তির সুবাদে, সে কিন্তু মানুষের সামনে এসে একই কাতারে সামিল হয়েছে। উনি যেভাবে দেখেছেন, ওনার চোখে দেখেছেন, সেটি তো আমার চোখে আমি দেখিনি। আমরা যেহেতু গণমাধ্যমে কাজ করি, গণমাধ্যমের প্রত্যেকটি বিষয় আমরা দেশে এবং দেশের বাইরে কে কোথায় কি করছে, বাংলাদেশের রাজনীতি, পার্শ্ববর্তী পেরিফেরিতে যারা আছে, আমার উন্নয়ন সহযোগী যারা আছে, যারা নিজেদেরকে মোড়ল মনে করে তাদের রাজনীতি আমরা দেখেছি, যারা যুদ্ধবাজ তাদের রাজনীতি আমরা দেখেছি, দেখেছি এবং দেখছি প্রতিনিয়ত। সেখান থেকে যদি আপনি তারেক রহমানকে রিলেট করেন, তার সাথে যদি একাকার করতে না চান, শুধু বাংলাদেশের প্রেক্ষাপটেই আপনি বলেন, তারেক রহমান সেখান থেকে তার নিজেকে নিজে দেখে এবং তার দলকে, যেটি আমি আবার ওনাকে সমর্থন জানাই, যেটি তার সবচেয়ে উনি দেখেছেন যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রথমে তার দলকে, সে তার দলকে ঐক্যবদ্ধ রেখেছে। কত ঝড় ঝঞ্ঝা, কত রকম পলিটিক্স, দেশি বিদেশি, মানে কত রকম গুটি চালাচালি হয়েছে, সেখানটাতে কিন্তু কোনো ছন্দপতন ঘটাতে পারে নাই। এটি উনি ওখান থেকে দেখেছেন এবং করেছেন যে না, আমার দেশকে যদি আমি যে লক্ষ্য নিয়ে এগোতে চাই, তাহলে আমার দলকে আগে ঠিক রাখতে হবে, আমার দেশকে ঠিক রাখতে হবে, আমার দেশের অর্থনীতিকে ঠিক রাখতে হবে, আমার দেশের ভূ রাজনীতি ঠিক রাখতে হবে, আমার আন্তর্জাতিক সম্পর্ক আমাকে ঠিক রাখতে লাগবে। সেগুলোকে মাথায় রেখে উনি, আমি পেশাগত কারণেই আমি অনেকগুলো, উনি যে ভিডিও কনফারেন্সে বিভিন্ন জায়গায় বক্তৃতা করেছেন, আমি থেকেছি, আমাকে থাকতে হয়েছে পেশাদারিত্বের কারণেই। তো সেখান থেকে আমি মাঝে মধ্যে কখনো কখনো বিস্মিত হয়েছি যে বিষয়গুলোতে আমরা গণমাধ্যম কর্মীরাও দেশে বসে যে বিষয়গুলোকে অ্যাড্রেস করি না বা চিন্তা করি না, বা আমাদের মস্তিষ্ক, চিন্তা চেতনা, মননে যেগুলোকে আমরা ধারণ করি না, সেটি কিভাবে উনি ওখান থেকে উপস্থাপন করছেন এবং টু দি পয়েন্টে বলছেন। আমি বলছিলাম, উনি বলছিলেন যে আপনি দেখবেন যে রাজনৈতিক শিষ্টাচার, আমরা গত 17 বছরে দেখেছি যে রাজনৈতিক শিষ্টাচারের নামে কি হয়েছে, সেখানে আদৌ কোনো শিষ্টাচার ছিল কি না। কিন্তু তারেক রহমানের প্রত্যেকটি বক্তৃতাতে দেখবেন আপনি যে সে কাউকে ছোট করে, কাউকে হেয় করে, কোনো দলকে, কোনো ব্যক্তিকে, যাদের নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অনাচার, অবিচার, জুলুম দ্বারা উনি দেশ ছাড়তে বাধ্য হলেন, তাদেরকে নিয়েও একটি কটু কথা কিন্তু উনি বলেন নাই। উনি রাজনীতি করেছেন, তাদের সমালোচনা করেছেন, তীব্রভাবে সমালোচনা করেছেন, কিন্তু সেখানটাতে কিন্তু কোনো রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কোনো শব্দ আমরা দেখিনি। আজকের বক্তব্য, আজকে দেখলাম, আমি এটা খুব অবাক হয়েছি, বক্তব্য স্বল্প সময়ের বক্তব্য দিয়েছেন। আমরা দেখি কি, এরকম একজন নেতা দাঁড়ালে ঘন্টা চলে যায়, মাইক ছাড়ে না, কিন্তু তার ভিতরে অন্তঃসার শূন্য বক্তব্য থাকে। কিন্তু আজকে আপনি দেখেন অল্প সময়ের বক্তব্য, এই জনসমুদ্রের মধ্যে কতজন কত কিছু আশা করে বসে আছে, এইটা বলবে, এইটা বলবে, এইটা বলবে, শেষ হচ্ছে না, শেষ হবে না, কিন্তু দেখেন শেষ করেছে। এবং প্রতিটি এই যে রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং দেশের উন্নয়ন অগ্রগতিকে, অর্থনীতিকে শক্ত ভিত্তির উপরে দাঁড় করাতে, এবং গত 17 বছরে বাংলাদেশের প্রত্যেকটি স্তম্ভকে যেভাবে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, সেটিকে মেরামত করবার যে পরিকল্পনা, যে রূপকল্প, সেটির
প্রত্যেকটি জায়গায় কিন্তু সে ইঙ্গিত করেছে। এবং ওই যে 31 দফা যেটি বলেছেন, আরও অনেক আগেই ঘোষণা করেছেন 31 দফা, সেই 31 দফার মধ্যেই কিন্তু অনেকগুলো বিষয় আছে যেগুলোকে যদি ধরে ধরে সবাই শুধু এই কাজটি তারেক রহমান বলেছেন এবং তারেক রহমানই করবেন এটি ভাবার নয়। যেটি উনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেটিকে যদি ওই হ্যাভ এ প্ল্যান, এই বাংলাদেশের 18 কোটি মানুষ যারা গণতন্ত্র চায়, যারা দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির উপরে দাঁড় করাতে চায়, যারা কারো আঙ্গুলি হেলনে বা কোনো দেশের রক্তচক্ষু দিয়ে ভয় পাবে না, কারো চাপিয়ে দেওয়ার কোনো সিদ্ধান্তে যারা নতজানু হবে না, এরকম বাংলাদেশ যারা দেখতে চায়, স্বনির্ভর হতে চায় শিক্ষায়, চিকিৎসায়, আপনার অন্য বস্ত্র, বাসস্থান, আপনি মূল্যস্ফীতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আপনি ধনী এবং দরিদ্রের যে বৈষম্য সেটিকে যদি কমাতে লাগে, এই চিন্তাটা যার যার মধ্যে আছে, তারা যদি সবাই একত্রিত হয়ে বলে যে না ঠিক আছে, টুডে, আজ থেকে আমরা শুরু করলাম, তাহলেই কিন্তু এই যে প্ল্যানের কথা বলেছেন, সেই প্ল্যান হাতে হাত রেখে যদি এগিয়ে যাওয়া যায়, সেটি দল, মত, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, পাহাড়ি, সমতল, এই সব জায়গার মানুষ, 55,598 বর্গ মাইলের প্রত্যেকটি মানুষকে যদি একত্রিত একই পথে হাঁটানো যায় বা একই কাতারে আনা যায়, তাহলে এই উনি যে প্ল্যানই করুক না কেন সেটি অবাস্তব কোনো কিছু থাকবে না। সুলতান মাহমুদ, আপনার কাছে আবারও ফিরবো, তার আগে একটু ডাক্তার সাখাওয়াত হোসেন শান্তর কাছে আবারও যেতে চাই। তারেক রহমান তার বক্তব্যে আসলে সব, একটা এত কম সময়ের বক্তব্যে তো আসলে সব বলা যায় না, কিন্তু তারপরেও তারেক রহমান কোন কোন কথাগুলো আসলে বলেননি, আমি একটা দুইটা বিষয় অ্যাড্রেস করতে চাই। জানেন যে সাম্প্রতিক শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের পর বাংলাদেশে একটা বড় ধরনের সাড়া পড়েছিল, তার জানাজায় কয়েকটি স্লোগান হয়েছে, যেটাকে আমরা বলি যে ভারতীয় আধিপত্যবাদ। তারেক রহমান আধিপত্যবাদের কথা বলেছেন কিন্তু ভারতীয় শব্দটি উচ্চারণ করেননি, এটা একটা বিষয়। উনি হাদির কথা বলেছেন, 71-এর শহীদদের কথা বলেছেন, সবগুলো ধারাবাহিক আন্দোলনের কথাও বলেছেন, কিন্তু হাদির হত্যার সাথে যারা জড়িত তাদের বিচার কার্য নিয়ে আজকের বক্তব্যে কিছু বলেননি, কিন্তু এর আগে উনি বলেছেন। এই দুইটা বিষয় কি বাদ পড়ে গেল? হ্যাঁ, বাদ পড়েছে কোথায়? উনি আধিপত্যবাদের কথা বলেছেন। আমরা ভারতের আধিপত্যবাদের বিরোধী দিকে অবস্থান তো তারেক রহমান নিজে বহু বক্তৃতায় স্পষ্ট করেছেন, সবসময় বলেন। বরং একটা দেশের নাম উল্লেখ করে আধিপত্যবাদ না বলে সামগ্রিকভাবে যদি আধিপত্যবাদ বিরোধী অবস্থান নেন, সেটা তো আরও ওয়াইড রেঞ্জে গেল। আমরা কি আমেরিকার আধিপত্যবাদ চাই? আমরা কি চায়নার যে অর্থনৈতিক আধিপত্যবাদ এবং খানিকটা রাজনৈতিক হয়ে উঠছিল আওয়ামী লীগ আমলে, আমরা সেই আধিপত্যবাদ চাই? আমরা মিয়ানমার আমাদের সঙ্গে যে ঝামেলা করছে, তারা যদি ভবিষ্যতে আরও আধিপত্য বিস্তারের চেষ্টা করে, আমরা কি সেটা চাইব? আমরা ভারতেরটা তো চাই না। বাংলাদেশের উপর এমনকি নতুন বন্ধুত্বের খাতিরে যদি পাকিস্তানও এখানে কোনো রকম আধিপত্য বিস্তার করবার চেষ্টা করে, আমরা কি সেটা চাইব না। সুতরাং উনি তো আধিপত্যবাদ বিরোধী অবস্থান নিয়েছেন স্পষ্টভাবে। আর হাদির ব্যাপারে তার দেখেন বক্তব্য তো ছোট সময়, এখানে তিনি কোনো নেগেটিভ কথা কারো বিরুদ্ধে বলেন। আওয়ামী লীগের 18 বছর নিয়ে ওইসব তেমন কিছু বলেন নাই, গুম খুন এইসব বিষয়ে কিছুটা বলেছেন, বাংলাদেশকে যে ধ্বংস করেছে এইসব বহুবার বলেছেন। এই অল্প সময়ে তিনি মানুষকে স্বপ্ন দেখাতে চেয়েছেন। বেসিক্যালি তার এই বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্যটা ছিল নতুন বাংলাদেশ গড়বার জন্য যে স্বপ্ন দেখানো দরকার এবং যেভাবে এগিয়ে নেওয়া দরকার সেটা। কিন্তু তার এই সিম্পল কয়েকটা ছোট ছোট বিষয় একটু দেখেন, তাহলে বুঝবেন যে তারেক রহমান এর যে নতুনভাবে তাকে যে আমরা আবিষ্কার করছি এবং দেখছি বা ভাবছি, কেন সেটা মনে হয় আমার। তিনি বাংলাদেশে নামলেন, নেমে একটা ফুলের বাগানে চলে গেলেন, গিয়ে খালি পায়ে 17 বছর 3 মাস পরে নিজের দেশের মাটি স্পর্শ করার অনুভূতি নিলেন। তিনি নাটক করে মাটি নিয়ে কপালে ছোঁয়ান নাই, কুর্নিশ করেন নাই, কোনো নাটকীয়তা করেন নাই। তার ইচ্ছা হয়েছে তিনি নিজ দেশের মাটি স্পর্শ করবার অনুভূতি। এক, তার কর্মসূচির মধ্যে দেখেন তার মা গুরুতর অসুস্থ, গোটা দেশবাসী চিন্তিত, দোয়া করছে। তিনি বলছেন আমার মন ওই হাসপাতালে ওই মায়ের রুমে তার বিছানার পাশে পড়ে আছে,
কিন্তু মায়ের কাছে যাননি, কারণ তার মাও আজকে এই বেগম খালেদা জিয়া হয়েছেন জনগণের জন্যই। তারেক রহমান আজকে তারেক রহমান হয়ে উঠেছেন এবং রাজস্বিক সংবর্ধনা নিয়ে, রিসিপশন নিয়ে বাংলাদেশে ফিরছেন জনগণের জন্য। সুতরাং তার বাবা এই দেশের জন্য যুদ্ধ করেছেন, প্রাণ দিয়েছেন, দেশ গড়েছেন। সুতরাং তার বাবা মায়ের শিক্ষা থেকে তিনি গ্রহণ করেছেন যে এই দেশের জনগণই তাদের বানায়, সুতরাং জনগণ আগে, দেশ আগে। তিনি আগে জনগণের কাছে চলে আসলেন। তারা কেউ শিখিয়ে দেয়? এগুলো শিখিয়ে দিয়ে করানো যায়? আর একটা জিনিস দেখেন, আগামীকালের কর্মসূচি দেখেন। তার বাবা মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক, তার প্রয়াত পিতা, তার মাজার জিয়ারত করতে যাবেন, দোয়া করতে যাবেন। সেখান থেকে যাবেন এক সকল মুক্তিযোদ্ধাদের স্মরণ করবার জন্য আমরা সকলে যেখানে যাই, জাতীয় স্মৃতিসৌধে। এর মাধ্যমে তার বাবার প্রতি প্লাস সমগ্র মুক্তিযোদ্ধাদের প্রতি এবং মুক্তিযুদ্ধের তথাকথিত চেতনা না, সত্যিকার চেতনার প্রতি যে শ্রদ্ধা জানানো, সেটাকে বেছে নিয়েছেন। তার পরের দিন আপনি যে হাদির কথা বললেন, হাদি শহীদ হয়েছেন সেটা আজকে উল্লেখ করেছেন, এবং হাদির কবর জিয়ারতের কর্মসূচি পরশুদিন তার তালিকায় আছে। তাহলে এই যে দেশে আসার পরে এই ছোট্ট সময়টুকুতে তার যে প্ল্যানিং, তার যে উদারতা, তার সব কিছু এগুলো বলে দেয় না যে আমরা বাংলাদেশে ভিশনারি সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের থেকে আধুনিক যুগোপযোগী আরেকজন নেতা, তার উত্তরসূরি আমরা পেয়ে গেছি। এবং সেখানে তো কোনো কিছু তিনি আজকে এই বক্তব্যের মধ্যে অনেক কিছুই বাদ দেননি। আপনার কাছে যে দুটো বাদ গেছে মনে হলো, ওই দুটো তো অ্যাকচুয়ালি বাদ যায়নি। আমি বাদ গিয়েছে এইভাবে বলতে চাই না, মানে মনে হয়েছে যে আরো বিস্তারিত হতে পারত। কিন্তু আমার কথা বলার পরে কি আপনার মনে হচ্ছে না যে আধিপত্যবাদের বিরুদ্ধে তার অবস্থান তিনি স্পষ্ট করেছেন? আমি কনভিন্সড। এবং হাদির ব্যাপারে তিনি বলেছেন এবং হাদির কবর জিয়ারত করতে যাবেন, এবং হাদির কবর জিয়ারত তিনি করতে যাবেন এই কর্মসূচিতে যে রেখেছেন, এইটা কি তার যথেষ্ট মহানুভবতা নয়? হাদিকে ওন করা না, হাদির সমস্ত আধিপত্যবাদ বিরোধী অবস্থান, হাদির এই যে বাংলাদেশের নতুন বাংলাদেশ গণতন্ত্র চাওয়ার যে অবস্থান, সেটাকে ওন করা নয়। হাদি একটা তরুণ ছেলে, একটু খ্যাপা টাইপের ছেলে, বুকে যা ধারণ করত মুখে তাই বলতো, সেজন্য অনেকে তার বক্তব্য নিয়ে মিসলিডও করেছে অনেক সময়। তার বলার ধরনটা অনেকের কাছে ভালো লাগেনি অনেক সময়, কিন্তু সে ভনিতা করেনি। সেই হাদি যে জিয়াউর রহমানকে কতটা রেসপেক্ট করতো, বিভিন্ন বক্তব্য এসছে, কতটা রেসপেক্ট করতেন, বিভিন্ন বক্তব্য এসছে। হাদির চাওয়া ছিল আধিপত্যবাদ বিরোধী একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে আত্মমর্যাদা নিয়ে সবাই সবার কাজ করবে। এমনকি প্রথম আলো ডেইলি স্টার পোড়ানোর বিষয় ওঠে, এটাও তো হাদির মৃত্যুর পরে হাদির নাম ভাঙেয়া যেই অপকর্ম করা যে কুচক্রী গোষ্ঠী এটা করলো, ওরা তো হাদিকেও ধারণ করতে শেখেনি। হাদি তো বলেছিল যে প্রথম আলো অনেক ক্ষতি করেছে, কিন্তু প্রথম আলো ধ্বংস করে নেয়, আমাদের 10টা প্রথম আলো করে দেখাতে হবে। ওরা তো হাদিকেও রিড করতে পারে নাই। আসলে হাদির নাম ভাঙিয়ে তারা অপকর্মে লিপ্ত হয়েছে, হাদিকে ধারণ না করে। এরকম অনেক বড় বড় ইস্যু আছে, সেই ইস্যুগুলোকে অনেকে বলে, মুখে বলে, লোক দেখানোর জন্য দেখায়, কিন্তু ধারণ করে না। হাদির বেলাও তাই ঘটেছে। হাদির মৃত্যুর পরে যা ঘটলো, এটা তো হাদির চাওয়া ছিল না। সুতরাং তারেক রহমান বাংলাদেশে আসার পরে তার এই যে যা যা ছোট ছোট সিমটম, যেগুলি আমি উপলব্ধি করেছি, তার বক্তব্যের মধ্যে যে সারবত্তা পেয়েছি, এবং দীর্ঘদিন ধরে তার কিছু বক্তব্য তো সরাসরি শোনার ভাগ্য আমার হয়েছে, বা নানান কাজেই শুনতে হয়েছে। এবং আমি আরেকটা তথ্য আজকে বলি, অনেকেই তারেক রহমান যখন লন্ডন ছিলেন, বাংলাদেশে বিএনপির কোনো ভুল সিদ্ধান্ত হলে এটার এমন একটা প্রচারণা চলতো যে এটা লন্ডনের সিদ্ধান্ত বা লন্ডন থেকে চাপিয়ে দেওয়া। তো আমার ওনার সঙ্গে যতটুকু যে কদিন কথা বলেছি বা শুনেছি, আমার মনে হয়েছে ওনার সঙ্গে খুব সহজে ডিসএগ্রি করা যায়। ডিসএগ্রি করলে উনি জিজ্ঞেস করেন কেন ডিসএগ্রি করছেন, এবং সেই ডিসএগ্রি করাটা ওনার যদি মনে হয় যে আপনি কনভিন্স করতে পারেন, সেটা মেনে নেওয়ার মানসিকতা ওনার আছেন। ওনার সঙ্গে ডিসএগ্রি করলে উনি রাগেন না, উনি সেই জন্য বিরক্ত হন না। এবং ধৈর্য, একজন নেতার যে ধৈর্য দরকার হয়, ঘন্টার পর ঘন্টা তিনি
তার নেতাকর্মীদের কথা শোনেন, আমরা বসে থেকে বিরক্ত হয়ে যেতাম যে রিপিটেশন করছে, আত্মপ্রচার করছে, আমি এটা করেছি ওইটা করেছি, আমি এটা পাইনি, এই ধরনের কথা বলছে, একই কথা বারবার এক একজন রিপিট করছে। আমার বিরক্ত হচ্ছে যে এইরকম এত কথার দরকার কি? 5 ঘন্টা কেটে যায়, 6 ঘন্টা কেটে যায়, উনি এর মধ্যেই লাঞ্চটা করে নিচ্ছেন এক ফাঁকে আর শুনছেন এবং সবার কথা শুনছেন। কনক্লুডিং স্পিচ যখন দিচ্ছেন তখন অ্যামেজিংলি দেখি উনি নিজেই নোট নিচ্ছেন, সব করছেন, দেখি যার যেটুকু গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যেটা অ্যাড্রেস করা দরকার ঠিকই তার রিয়াকশন উনি দিচ্ছেন তার বক্তৃতায়। ফলে একজন নেতার যে ক্রাইটেরিয়া, তার যে বৈশিষ্ট্য গড়ে উঠতে হলে দরকার, তার মধ্যে আমি খুব অল্পই, আমি ওই রকম মানে বেশি মিশি নেই, কিন্তু যতটুকু দেখেছি যতটুকু শুনেছি আমি কনভিন্সড হয়েছি অনেক আগেই, যে কারণে আমি বাংলাদেশের অনেক নেতার থেকে তার প্রতি বেশি আস্থাশীল আগে থেকেই ছিলাম। এবং বিএনপির মধ্যে আমি সব সময় প্রকাশ্যভাবে বক্তৃতায় বলতাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা। তাতে অন্য নেতারা একটু কেউ মনক্ষুণ্ণ মনে করতে পারেন যে ওর প্রশংসা বেশি করে, যে উনি এই দেশের এবং এই দলের অ্যাসেট। ঠিক তারেক রহমানের এই বুদ্ধি, বিচক্ষণতা, বিবেচনা, রাজনৈতিক দক্ষতা, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে সজ্জন মানুষ হিসেবে তার যে ইমেজ, তার যে সৎ অবস্থান, তার যে রাজনৈতিক প্রজ্ঞা, এইরকম নেতা যেই দলে আছে সেই দল যদি ভালো না করে তাহলে বাংলাদেশের দুর্ভাগ্য সেটা। তারা ফেল করলে বাংলাদেশ ফেল করবে। ডাক্তার শান্ত, অনেক ধন্যবাদ। আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। সুলতান মাহমুদ, যদি ছোট্ট করে একটু বলেন, এত কিছুর পরেও এই যে আমাদের জুলাই আমাদেরকে কি দিয়েছে, আমাদের এই দেশের সন্তানেরা দেশে ফিরতে পেরেছে। জুলাই না হলে হয়তো আজকের এই দিন আসতো না। তারপরেও আমি বলতে চাই যে তারেক রহমানের জন্য আসলে কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে, যদি ছোট্ট করে বলেন। ধন্যবাদ। দেখেন, চ্যালেঞ্জ এই ভঙ্গুর একটি অর্থনীতির দেশে, যেখানে গণতন্ত্রহীন একটি দেশ, সেখানটাতে চ্যালেঞ্জের কোনো সীমা পরিসীমা নাই। এই জায়গা তৈরি হয়েছে একদিনে না, দিনে দিনে, যুগে যুগাদিকাল সময় ধরে এই চ্যালেঞ্জগুলো মানুষের সামনে এসছে, দেশের সামনে এসছে। শুধু আপনি, আমি, ডক্টর শান্ত তাদের সামনের চ্যালেঞ্জ না, এটা গোটা জাতির একটি চ্যালেঞ্জে। অনেকগুলো চ্যালেঞ্জকে নিয়ে আজকে তারেক রহমান বলেন, যারা বাংলাদেশকে এগিয়ে নিতে চান তাদের সামনে প্রতিটি পায়ে পায়ে চ্যালেঞ্জ আছে। এবং তার মধ্যে সবচেয়ে প্রথম চ্যালেঞ্জ হলো বাংলাদেশে সত্যিকার গণতন্ত্র সেটিকে ফিরিয়ে আনা, যেখানটাতে প্রত্যেকের কথা বলতে পারবে, টুটি চেপে কেউ ধরবে না। এবং গত 17 বছরে যে টুটি চেপে ধরার মানসিকতা তৈরি হয়েছিল সেটি একটি বড় চ্যালেঞ্জ, সেখান থেকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা। আপনি তো আগে মেরামত করবেন, নিচেরটা মেরামত করে তারপরে তো উপরে আপনাকে যেতে লাগবে। এখন চ্যালেঞ্জটা হলো কত সময়ের মধ্যে ওই মেরামতটা করে তারপরে তিনি অগ্রমুখী হবেন, এটি। আরেকটি হলো দেশের যে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেটি আমরা ভেঙে পড়েছে, কেউ কারো কথা শোনে না। আপনি বিগত সরকারের সময় শুধুমাত্র একজন কেন্দ্রিক ছিল বাংলাদেশ, তিনি যা বলবেন তার বাইরে কেউ কাশিও দিতে পারবেন না। পদ্মা সেতু থেকে মোটরসাইকেল চলতে পারবে কি পারবে না সে সিদ্ধান্তটাও সরকার প্রধানকে দিতে হতো। ঢাকার রাজপথে ব্যাটারি চালিত রিক্সা চলবে কি না সেই সিদ্ধান্তটাও প্রধানমন্ত্রীকে দিতে লাগতো। এই জায়গার অবসান, এই চ্যালেঞ্জগুলো ওনাকে নিতে লাগবে। বাংলাদেশের যে একেবারে ধ্বংসের দ্বার কোনায় গড়ে পৌঁছে যাওয়া যে অর্থনীতি, যেটিকে বর্তমান অর্থ উপদেষ্টা বলেছেন যে অর্থনীতি আইসিইউতে, সেখান থেকে ওনারা চেষ্টা করছিলেন যে সেটিকে বেডে ফিরিয়ে আনা যায় কিনা। যদি ওনারা ধরে নেই যে এই সময়কালের মধ্যে, হ্যাঁ, আমি সাধুবাদ জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে, তারা সবচেয়ে দৃশ্যমান যদি কোনো অগ্রগতি উন্নয়নের কোনো কিছু করে থাকে সেটি আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনবার অনেকগুলো চেষ্টা করেছেন। এবং সেই চেষ্টা করে অক্সিজেন খুলে আইসিইউ থেকে বেডে নিয়ে এসছেন। তারেক রহমানের কাজ বা আগামী দিনের যিনি রাষ্ট্রনায়ক হবেন বা যারা দেশ
পরিচালনা করবেন, তাদের কাজ হলো এই আইসিইউ বা বেড থেকে এই দেশের অর্থনীতিকে স্বাভাবিক সচল করা। সেটি এর পরের লক্ষ্য হচ্ছে আমি দারিদ্র্যমুক্ত উন্নত দেশ হব বা উন্নয়নশীল যেটা দেশ হব বা গ্রাজুয়েশনে যাব। আমরা গ্রাজুয়েশনের কথা এলডিসি থেকে বের হয়ে যাওয়ার কথা অনেক বলেছি, আমরা আজকে গ্রাজুয়েশন নিয়ে নিচ্ছি, কিন্তু আজকে অর্থনীতিবিদরা কি বলছেন, আজকে ব্যবসায়ীরা কি বলছেন, যে এটি ছিল ফাঁকা আওয়াজ। এলডিসি উত্তরণের কোনো কর্মযজ্ঞই হয় নাই, শুধুমাত্র নিজেদেরকে ভার্নারেবল রেখে করে বিশ্বকে দেখানোর জন্য একটি দেখানোর অবস্থা তৈরি করা যে না আমরা অনেক কিছু করেছি, আমরা দারিদ্র বা স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশের কাতারে চলে যাচ্ছি, সেখানে কোনো কিছু হয় না। আজকে ব্যবসায়ীরা অন্তর্বর্তীকালীন সরকারের হাতে পায়ে ধরছে নানানভাবে যে যাতে এটিতে না যাওয়া হয়। তারেক রহমানের বা আগামী দিনের রাষ্ট্রনায়ক যিনি হবেন, আগামী দিনের সরকার ব্যবস্থায় যারা যাবেন, তাদের কাজ হচ্ছে এই অর্থনীতিকে সঠিক পথে পরিচালিত করা। এরকম অনেকগুলো চ্যালেঞ্জ আপনি পাবেন। বাংলাদেশের সংস্কৃতিকে একটি দেশের অন্য একটি দেশের সংস্কৃতি দ্বারা লেপ্টে ফেলা হয়েছে। সেই সংস্কৃতি থেকে, ভুল সংস্কৃতি থেকে, যেটি আজকের গত 16-17 বছরে যারা জন্ম নিয়েছে, 25 বছর পর্যন্ত যারা ওই ভুল সংস্কৃতি শুনেছে, দেখেছে, শিখেছে, সেই জায়গা থেকে নিজের সংস্কৃতিতে ফিরিয়ে আনবার যে চ্যালেঞ্জ, এটি মানে অস্বাভাবিক চ্যালেঞ্জ। এরকম অসংখ্য চ্যালেঞ্জ আছে যে চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জগুলো তারেক রহমানকে নিতে হবে বা তার পার্টিকে বা আগামীতে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসে তাদেরকে নিতে হবে। অনেক ধন্যবাদ সুলতান মাহমুদ, ডেপুটি এডিটর আমার দেশ, এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, চিকিৎসক ও রাজনীতি বিশ্লেষক। আমাদেরও চাওয়া থাকবে, তারেক রহমান আজকে তার বক্তব্যে যে শব্দগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেছেন, নিরাপদ বাংলাদেশ, উনি একাধিকবার বলেছেন নিরাপদ বাংলাদেশ। আমাদেরও চাওয়া থাকবে একটা নিরাপদ বাংলাদেশ, যাতে অন্য কোনো রাষ্ট্রের আজ্ঞাবহ হয়ে এই রাষ্ট্র বা এই রাষ্ট্রের জনগণ চলবে না। আমরা যেহেতু একটা স্বাধীন দেশ, আমাদের পতাকা, আমাদের নীতি, আমাদের আদর্শেই এই দেশ চলবে, সেই আকাঙ্ক্ষাই থাকবে আগামীতে রাষ্ট্র পরিচালনায় যেই ক্ষমতায় আসুক। অনেক ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আজ এ পর্যন্তই। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 এন মোহাম্মদ প্রেজেন্টস দ্য হট সিট দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। শুভরাত্রি।